আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটি আজও বাংলাদেশে এসেছে ৪৭ যাত্রী। দুপুর ১২টার দিকে তাদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদের মধ্যে ৪১ জন সিলেটের এবং বাকি ৬ জন ঢাকার যাত্রী। সিলেটের ৪১ যাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তাদের জন্য সিলেট নগরীতে ২টি হোটেল প্রস্তুত করে জেলা প্রশাসন। ইমিগ্রেশন শেষে এসব যাত্রীদের বিআরটিসির বাস যোগে হোটেলে নিয়ে যাওয়া হয়। এদিকে দেশে এসে বাড়ি যাওয়ার সুযোগ না থাকায় দেশে ফেরার টিকিট কিনেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন অনেক প্রবাসী। দিনের জন্য আমরা খুব কষ্ট পাইতেছি। বাংলাদেশের মানুষের স্বার্থের কারণে, আমরা নিজের বালার কারণে। জনগণের জন্য ভালো উদ্যোগ, আমাদের সিলেটিদের জন্য ভালো উদ্যোগ, এটা তো নিশ্চিন্তে ভালো উদ্যোগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে, তা জনগণকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছে সরকার। সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসায় সাংবাদিকদের বলেন, বড় বড় রাষ্ট্র করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেখানে দক্ষতা নিয়ে করোনা দুর্যোগ মোকাবেলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উদ্যোগ নিয়ে বিএনপির সমালোচনা অবান্তর বলেও মন্তব্য করেন হানিফ। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী যথাসময়ে আসবে করোনা ভ্যাকসিন, দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, যেহেতু সরকার টু সরকার চুক্তি হয়েছে, সেহেতু ভ্যাকসিন পেতে বাংলাদেশের জন্য কোনো নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতের সিরাম ইনস্টিটিউটের সিইওর বক্তব্য ব্যক্তিগত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভ্যাকসিন বাংলাদেশ সঠিক সময়ে পাবে। নির্ধারিত সময়ে করোনা ভাইরাসের টিকা প্রাপ্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের উপর আস্থা আছে জানিয়ে তিনি বলেন, টিকা নিয়ে আন্তর্জাতিক চুক্তি আছে, তাই কোনো সমস্যা হবে না। সচিবালয় ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ভারত সরকারের সঙ্গে চুক্তি থাকায় বাংলাদেশ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। আগামী মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে বলেও জানান তিনি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ৩ কোটি ডোজ কিনতে গত ৫ই নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সিরাম ইনস্টিটিউট। আমরা আশা করি যতটুক আমাদের আলোচনা হয়েছে, সেই আলোচনা অনুযায়ী আমরা এখনো আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাবো। যখন আমরা এগ্রিমেন্ট করি, ইন্ডিয়ান হাই কমিশনার নিজে এখানে উপস্থিত ছিলেন। কাজেই আমাদের বিষয়টা হচ্ছে জি টু জি, আর যেটার উপরে নিষেধাজ্ঞা কাউকে দিয়েছে ভারত সরকার, এটা হলো তাদের ইন্টারনাল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হবে না, এইটা বলেছে। কাজে এটা ক্লিয়ার করেছে এখন হাই কমিশন থেকে। সুনামগঞ্জের দিরায়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় মূল আসামি বাস চালক শহীদ মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রাগিব নূর এ আদেশ দেন। এর আগে ৫ দিনের রিমান্ড চেয়ে শহীদকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এসআই রাজেশ বড়ুয়া। গত শনিবার সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শহীদকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬শে ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরায়ে যাওয়ার পথে বাসে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাস চালক ও সহকারী। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার। এদিকে মামলা দায়ের করার পরপরই রোববার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। জেলা নির্বাচন কমিশনার রেজাউল করিম জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ওই রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা বাবা পরিচয় দানকারী ব্যক্তি, দালাল চক্রসহ ৩৩ জনের নামে মামলা করা হয়েছে। বাকি আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ।
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম জন্মদিন আজ সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন একরামুল করিম চৌধুরী এমপি। এছাড়াও শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোভাযাত্রা বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বরিশালে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। গোপালগঞ্জে বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে বঙ্গবন্ধু তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত হয়। ময়মনসিংহ শহরে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। নওগাঁ শহরে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এছাড়াও চট্টগ্রাম, পাবনা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, নড়াইল ও টাঙ্গাইলে শোভাযাত্রা হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। আমদানিকৃত পেঁয়াজ বন্দর থেকে খালাস হয়ে দেশের বাজারে সরবরাহ করা হয়েছে। এদিকে ভারতীয় পেঁয়াজ আসায় দেশি পেঁয়াজে দুদিনের ব্যবধানে কেজিতে কমেছে ৩ থেকে ৪ টাকা। কয়েকদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা, এখন তা ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা। পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। গত দুদিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৩৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। গেল রাতে ভাটিয়ারীর শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ সুরত আলম। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। পুলিশ জানায় কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে কুমিল্লা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। এদিকে ঢাকার ধামরাই উপজেলার বাথুলি বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যান চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ সদরে গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতের দুর্ভোগ কমেনি। সকালে ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। জেলার সন্ধ্যার পর হতে পরদিন সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডার কারণে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, খেটে খাওয়া ও চরাঞ্চলের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধরা। এদিকে চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীতে কাজে বের হতে না পারায় রুটি রুজি নিয়ে বিপাকে পড়েছেন তারা। কক্সবাজার টেকনাফ সড়কের সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। বিকেলে টেকনাফ উপজেলার ওয়াইকং রাস্তার মাথায় প্রধান সড়কে মানববন্ধন করা হয়। এতে কাটাখালী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয়রা অংশ নেন। তাদের অভিযোগ, সড়কে বিপরীত পাশে জায়গা থাকা সত্ত্বেও খতিয়ানভুক্ত জমি দখল করে অনিয়ম ও অবৈধভাবে সড়ক নির্মাণ করা হচ্ছে। দ্রুত অনিয়ম বন্ধের দাবি জানান মানববন্ধনকারীরা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মুন্সিগঞ্জে কলেজ ছাত্রী কণিকা আক্তার রিয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে নিহত রিয়ার পরিবারের লোকজন সহ তার সহপাঠী, বিভিন্ন পেশাজীবী ও এলাকাবাসী অংশ নেন। এ সময় আসামিদের গ্রেফতার সহ আইনের আওতায় আনার আশ্বাস দেন পুলিশ। গত ৩১ ডিসেম্বর সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের মাকুহাটি গ্রামের শ্বশুরবাড়ির গোসলখানা থেকে ঝুলন্ত অবস্থায় ছাত্রী কণিকা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। বিয়ের পর থেকে স্বামী নাজমুল বিভিন্ন সময় টাকা দাবি করে রিয়াকে অত্যাচার করত বলে দাবি পরিবারের। শখের বশে শুরু করেন ইঁদুর লালন পালন। এখন তা ব্যবসায় পরিণত করেছেন রাজশাহীর সালাউদ্দিন মামুন। বিদেশি সুইস অ্যালবিনো জাতের ইঁদুর পালনে খরচ কম এবং
পরিবেশে অনুকূলে হওয়ায় উৎপাদনের সাফল্য পেয়েছেন তিনি। দেশের অনেক প্রতিষ্ঠান তার কাছ থেকে ইঁদুর সংগ্রহ করে গবেষণা করছে। রাজশাহী থেকে আমির ফয়সালের তথ্যচিত্রে দীপ্তচন্দ্রাল পালের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব ল্যাব সহকারী সালাউদ্দিন মামুন নিতান্ত শখের বশে ৩ বছর আগে শুরু করেন ইঁদুর লালন পালন। গবেষণার কাজে উপযোগী বিদেশি অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুরের খামার করেছেন তিনি। বর্তমানে তার খামারে 1000-এর বেশি ইঁদুর রয়েছে। সর্বনিম্ন আমার বিক্রিটা 5 থেকে 10 হাজারের মধ্যে থাকে প্রত্যেক মাস। বাণিজ্যিকভাবে করলে আমি যদি কেউ এটা করতে চায়, সামনে আরও করতে চায়, আমি মনে করব যে কেউ যদি বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার যারা, তারা ওই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারলে তাদের আগে মার্কেটিংটা করতে হবে, মার্কেটিংটা করে সে এটা করতে পারে। নিয়মিত গবেষণার জন্য সালাউদ্দিন মামুনের কাছ থেকে ইঁদুর সংগ্রহ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট, ফার্মেসি ও প্রাণীবিদ্যা এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। প্রতিটি ইঁদুরের মূল্য 70 টাকা। প্রতি ক্ষেত্রেই আমাদের এই সুইস অ্যালবিনো মাইস এটার ব্যবহার বাড়ছে। কমার্শিয়ালি যদি বাইরে থেকে আমরা কিনতে পারি সেটা আমাদের জন্য হচ্ছে যে অনেক লাভজনক, এবং এটা মামুনের মতো মানুষ আছে বলেই হচ্ছে যে আমরা এটা এখন পাচ্ছি। বাণিজ্যিকভাবে ইঁদুর পালনে সালাউদ্দিনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গবেষকরা। দীপ্তচন্দ্র পাল, RTV। পদ্মা নদীতে পর্যটকদের জন্য জাতীয় পতাকার আদলে বিশেষভাবে সাজিয়ে ভাসানো হলো স্থানীয় জেলেদের নৌকাগুলোকে। মাদারীপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে জেলা প্রশাসকের উদ্ভাবন জেলে নৌকায় পর্যটন এই স্লোগানে ভ্রমণ প্রেমীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। পদ্মা সেতু সহ নদীর আশপাশে সরকারের মেগা প্রকল্পের উন্নয়ন দেখতে আসা পর্যটকদের সুবিধার্থে শিবচরের বাংলা বাজার ফেরিঘাট এলাকায় সোমবার সকালে প্রধান অতিথি থেকে পর্যটকদের বিশেষ এই নৌঘাটটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী MP। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV+-এ। ধন্যবাদ সবাইকে।